প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা গুণ ও ভাগের ধারণা পাবার চেষ্টা করব। তাহলে প্রশ্ন দিচ্ছি, কোন ক্ষেত্রে আমরা গুণ করি? প্রশ্নটা লিখে ফেল। কোন ক্ষেত্রে আমরা গুণ করি? বুঝেছ? বিষয়টা কিন্তু ইম্পর্ট্যান্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট। এই যে কোন ক্ষেত্রে আমরা যোগ করি, কোন ক্ষেত্রে গুণ করি, কোন ক্ষেত্রে বিয়োগ বা কি হলে ভাগ করি, এইগুলো যদি না বুঝতে পারি তাহলে কিন্তু অঙ্ক করতে পারবো না। তাহলে এইগুলো ভালো করে বুঝতে হবে। আজকে আমরা শেখাচ্ছি কি, যে আমরা কোন ক্ষেত্রে কি হলে কি থাকলে আমরা গুণ করব। কোন ক্ষেত্রে আমরা গুণ করি প্রশ্নটা, তো উত্তর হবে লেখার সাথে সাথে বুঝেও নিতে হবে। সমানভাবে লেখো, সমানভাবে বা একই হারে, সমানভাবে বা একই হারে ঠিক আছে, সমানভাবে বা একই হারে কোনো কিছু বেড়ে গেলে, কোনো কিছু বেড়ে গেলে আমরা গুণ করি। গুণ করি। তাহলে কি বুঝলে? আমি বলতে চাইলাম সমানভাবে বা একই হারে কোনো কিছু বেড়ে গেলে আমরা গুণ করি। এখন এই কথাটার মানে বুঝতে গেলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো, যেমন 10 জন বালকের প্রত্যেককে, লেখো 10 জন বালকের প্রত্যেককে 5টি করে লিচু দিলে, 5টি করে লিচু দিলে মোট কতগুলো লিচু লাগবে? মোট কতগুলো লিচু লাগবে? তাহলে তোমরা দেখো যে আমি বলেছিলাম যে সমানভাবে বা একই হারে কোনো কিছু বেড়ে গেলে সেক্ষেত্রে আমরা গুণ করি। আমি এইটা বোঝাতে গিয়ে একটা এক্সাম্পল, মানে একটা অঙ্ক দিলাম। আবার কি, 10 জন বালকের প্রত্যেককে, মানে সবাইকে 5টা করে লিচু দিলে, বুঝতে পেরেছ? 10 জন বালকের প্রত্যেককে মানে এক একজনকে 5টা করে লিচু দেবো। তাহলে দিচ্ছি কিন্তু সমানভাবে বা একই হারে। দেখো 10 জন বালকের প্রত্যেককে 5টা করে দিচ্ছি। তাহলে এই যে 5টা করে দিচ্ছি মানে সমানভাবে বা একই হারে দিচ্ছি। ঠিক আছে? প্রত্যেককে 5টি করে লিচু দেওয়া মানে প্রত্যেককে সমান সংখ্যক বা একই হারে লিচু দেওয়া হলো। তো দিলে মোট কতগুলো লিচু লাগবে, এই হচ্ছে প্রশ্নটা।
তাহলে এখানে দেখো 10 জন বালককে 5টা করে লিচু দিলে তো লিচু সংখ্যা তো বেড়েই যাবে, বাড়বেই, কমবে তো না। তাই সমানভাবে বা একই হারে কোনো কিছু বেড়ে গেলে আমরা গুণ করি। এই কথাটা বোঝাতে গিয়ে আমি অঙ্কটা দিলাম। ঠিক আছে, 5টা করে লিচু দেব, মানে একই হারে বা সমানভাবে আমি লিচু দিচ্ছি। তো লিচু দিলে 10 জন বালককে লিচু দিলে লিচুর সংখ্যাটা বেড়েই যাবে। তাহলে এইখানে আমরা কি করব, অঙ্কটা আমরা গুণ করব। এই কথাটি আমি বলতে চেয়েছি বা তোমাদের বোঝাতে চেয়েছি যে সমানভাবে বা একই হারে কোনো কিছু বেড়ে গেলে, তাহলে দেখো একই হারে 5টা করে দিচ্ছি সবাইকে, তাহলে কতগুলো লিচু লাগবে আমরা তাহলে বুঝতে পারলাম। লিচু যাই লাগুক লিচুর সংখ্যাটা বেড়ে যাবে। 5টা করে লিচু 10 জনকে দেব, তাহলে সবাইকে 5টা করে দিচ্ছি, একই হারে দিচ্ছি, তাহলে এক্ষেত্রে আমরা গুণ করব। তাহলে বুঝতে পারলে কোন ক্ষেত্রে গুণ হয়। আচ্ছা, যদি এখানে ভিন্ন ভিন্ন সংখ্যায় দিতাম 10 জন বালককে, কাউকে 5টা, কাউকে 4টে, কাউকে 3টে, কাউকে 6টা, তাহলেও বেড়ে যাবে লিচু। কিন্তু সেক্ষেত্রে আমরা যোগ করব, কারণ আমি বলেছিলাম এর আগের ক্লাসে যে ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বাড়লে সেক্ষেত্রে যোগ করব। যোগেও যেমন বাড়ে গুণেও তেমন বাড়ে। গুণে কেমন করে বাড়বে বা গুণ হবে আমরা কেমন করে বুঝবো, যে একই হারে আমি দিচ্ছি সবাইকেই 5টা করে দিচ্ছি, তাহলে 10 জনকে 5টা করে দেওয়া মানে 10টা 5। এই যে দেখো একজনকে 5টা দিলাম, আরেকজনকে 5টা দিলাম, 5টা 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 5 5 5 কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10। 10 বার 5টা করে লিচু 10 জনকে দিয়েছি। প্রথম জনকে 5টা, দ্বিতীয় জনকে 5টা, তৃতীয় জনকে 5টা, চতুর্থ জনকে 5টা, পঞ্চম জনকে 5টা, ষষ্ঠ জনকে 5টা, সপ্তম জনকে 5টা, অষ্টম জনকে 5টা, নবম জনকে 5টা, দশম জনকে 5টা। তাহলে 10 নম্বর বালককে 5টা। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টা 5, 10 জন বালককে 5টা করে দিলাম, 10 বার 5টা করে লিচু। তো এইটা আমরা করব না, বারবার এই যে একই সংখ্যা যোগ না করে আমরা গুণ করব। একই হারে বাড়ছে 10 জন বালককে, তাহলে কি করব, 10 গুণিত 5। এখানে কিন্তু 10টা 5, এই যে 10টা 5, 10 গুণিত 5 সমান 50। তাহলে অতএব 50টি লিচু লাগবে। ঠিক আছে, এটা কি বোঝাতে পারলাম যে সমানভাবে বা একই হারে কোনো কিছু বেড়ে গেলে আমরা গুণ করি, আর ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে যদি বাড়ে তাহলে আমরা যোগ করি। আমি একটু আগেই বলেছিলাম যে আমি সবাইকেই 5টা করে দিচ্ছি, কম বেশি দিচ্ছি না। তাহলে 10টা 5, 10 জন বালককে 5টা করে লিচু মানে 10 বার 5টা করে লিচু, আমরা 10টা 5, 5 10 50টি লিচু। আচ্ছা, তাহলে আমরা একটা প্রশ্ন দিচ্ছি, এবার একটা প্রশ্ন দিচ্ছি, তাহলে বুঝতে পারলে যে কোন ক্ষেত্রে আমরা গুণ করি। প্রশ্নটা হলো যে একটি কলমের দাম 25 টাকা। দেখুন, একটি কলমের দাম 25 টাকা, ওই একই রকম
ওই একই রকম পাঁচটি কলমের দাম কত? ওই একই রকম পাঁচটি কলমের দাম কত? ঠিক আছে, তাহলে একটি কলমের দাম যদি 25 টাকা হয়, পাঁচটি কলমের দাম বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে দেখো, পাঁচটা কলমের দাম, একটা কলমের দাম 25 টাকা, আর 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 একটা কলমের দাম 25 টাকা। তাহলে তোমাকে 5 বার 25 টাকা করে দোকানদারকে দিতে হবে। দোকানে গেলে জিজ্ঞেস করলে একটি কলমের দাম কত, দোকানদার বললো 25 টাকা। তো তুমি ওই একই রকম, মানে একই দামের, এখানে বলেছি ওই একই রকম, মানে দাম সবারই একই, মানে একই কোয়ালিটি, একই রকমের কলম, তাহলে একই রকম দাম হবে। তো যাই হোক, পাঁচটা কলমের দাম তো বেশি হবে। কিভাবে বেশি হবে? তুমি যদি একটা করে কলমের দাম দাও দোকানদারকে, পাঁচটা কলম কিনেছো, একবার 25 টাকা দিলে, আবার একটা কিনলে 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 25 টাকা দিলে, 5 বার 25 টাকা দিলে। তাহলে একই হারে যদি বাড়ে, একই হারে কোনো কিছুর দাম বাড়লে আমরা কি করব? সেক্ষেত্রে গুণ করব। একটা কলমের দাম 25 টাকা, তাহলে পাঁচটা কলমের দাম, পাঁচটা 25 টাকা, 5 বার 25 টাকা, তাহলে 25 গুণ 5। তাহলে এটা আমরা কি করব? বারবার এই যে দেখো, 5 বার 25 যোগ করাও যা, 25কে 5 দিয়ে গুণ করাও তাই। 5 বার 25, পাঁচটা 25 যোগ করলে যা হবে, 25কে 5 দিয়ে গুণ করলেও তাই হবে। আবার এরকম বুঝতে হবে, এই যে 5 বার 25, তাহলে পাঁচটা 25, 25 গুণ 5, পাঁচটা 25 মানে 25 গুণ 5, একই হারে বাড়লো, তাহলে আমরা গুণ করব। তাহলে আমরা কি করব? এখানে সরাসরি একটি কলমের দাম 25 টাকা, অতএব পাঁচটি কলমের দাম 25 গুণ 5 টাকা সমান 5 25 125 টাকা। দিয়ে এখানে কি উত্তর হবে? উত্তরটা লিখে দেবে, পাঁচটি কলমের দাম 25 টাকা, এই পাঁচটি কলমের দাম 125 টাকা। পাঁচটি কলমের দাম 125 টাকা। ঠিক আছে, এইবার তাহলে ভালো করে বুঝে নাও বিষয়টা, ভালো করে না বুঝলে কিন্তু হবে না। আমরা গুণ করব কেন আর যোগ করব কেন? আমি বলেছি যদি ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বাড়ে, ধরো এই যে পাঁচটা কলম কিনলে, পাঁচটা কলমের যদি 5 রকম দাম হতো, তাহলে তুমি গুণ করতে না, তাহলে তুমি যোগ করতে। একটা কলমের দাম 25 টাকা, আর একটার দাম 20 টাকা, আর একটার দাম 15 টাকা, আর একটার দাম 35 টাকা, এরকম যদি হতো ভিন্ন ভিন্ন, তখন তোমাকে যোগ করতে হবে, কারণ যোগ করলেও বাড়ে। আবার পাঁচটি কলমের যদি একই রকম দাম হয়, পাঁচটা কলমের দাম, তাহলেও তোমার পাঁচটা কলমের দাম বেশি হবে, বাড়বে, কিন্তু গুণ হবে। কেন? যে বলেছি সমানভাবে বা একই হারে কোনো কিছু বেড়ে গেলে তখন আমরা গুণ করি। তাহলে এখানে পাঁচটা কলমের একই হারে দাম, একই রকম দাম, তাহলে আমরা এক্ষেত্রে গুণ করলাম। তাহলে একটা জিনিস এখান থেকে শিখতে পারলাম, কি শিখলাম? বিশেষ দ্রষ্টব্য বা নোটাবেন, ইংরেজিতে সংক্ষেপে এনবি। কেমন? নোটাবেন মানে বিশেষ দ্রষ্টব্য। আচ্ছা, গুণ করতে গিয়ে আমরা বা গুণ শিখতে গিয়ে আমরা কি শিখলাম আসলে?
গুণ করতে গিয়ে আমরা শিখলাম একই সংখ্যা বারবার যোগ না করে আমরা গুণ করি। এটা লিখে নাও, একই সংখ্যা বারবার যোগ না করে আমরা গুণ করি। ঠিক আছে, তাহলে অতএব লেখো যে অতএব যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। এটা কিন্তু শূন্যস্থান আসতে পারে, যোগের সংক্ষিপ্ত রূপ হলো ড্যাশ, তখন উত্তর লিখবে যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। ঠিক আছে, তাহলে এই যে একই সংখ্যা আমরা বারবার যোগ করব না, যোগ করলে সেই একই হবে, গুণ করেও যা হবে যোগ করে তাই হবে, কিন্তু আমরা একই সংখ্যা বারবার যোগ না করে গুণ করি, মানে গুণ করব। তাহলে কোন ক্ষেত্রে গুণ হয় বুঝতে পারলে তো? একই হারে বা সমানভাবে কোনো কিছু বেড়ে গেলে তখন আমরা গুণ করি। বেশ, তাহলে আমরা গুণ করি, এটা বুঝতে পারলে। আর আমরা এর পরের ক্লাসে যোগ আর গুণের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। যোগ আর গুণের মধ্যে কি সম্পর্ক, যদিও তোমরা কিছুটা বুঝতে পারলে, আমরা পরের ক্লাসে আরো ভালো করে এই যোগ আর গুণের সম্পর্কটা নিয়ে আলোচনা করব। এখন আমরা ভাগ সম্বন্ধে আলোচনা করব। এই যে প্রশ্ন, কোন ক্ষেত্রে আমরা ভাগ করি? কোন ক্ষেত্রে আমরা ভাগ করি? ঠিক আছে, তাহলে এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ। কোন ক্ষেত্রে আমরা ভাগ করি এটা তো তোমাকে বুঝতে হবে, তোমাদের সবাইকে বুঝতে হবে। তাহলে এখানেও তাই, সমানভাবে বা একই হারে কোনো কিছু কমে গেলে বা বন্টন করলে বা ভাগাভাগি করলে আমরা ভাগ করি। লেখো, সবাই লিখে নাও ভালো করে, লিখতেও হবে আবার লেখার সাথে সাথে বুঝেও নিতে হবে। সমানভাবে বা একই হারে, সবাই লেখো, তাড়াতাড়ি লেখো। সমানভাবে বা একই হারে কোনো কিছু কমে গেলে, কোনো কিছু কমে গেলে বা বন্টন করলে বা ভাগাভাগি করলে আমরা ভাগ করি। ঠিক আছে, আগে অঙ্কটায় ছিল, গুণের ক্ষেত্রে ছিল সমানভাবে বা একই হারে কোনো কিছু বেড়ে গেলে আমরা গুণ করি। এখানে সমানভাবে বা একই হারে কোনো কিছু কমে গেলে, আবার যদি সমানভাবে আমরা কোনো কিছু বন্টন করি বা ভাগাভাগি করি তাহলে আমরা ভাগ করি। ভাগ করে আমরা জেনে নিই। তাহলে এই যে কোন ক্ষেত্রে ভাগ করি ব্যাপারটা খানিকটা বুঝতে পারলে, এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, এই যেমন এখানে আমরা ক
ক নাম্বারে দিচ্ছি, ধরো 10টা লজেন্স প্রত্যেককে, যে 10টা লজেন্স প্রত্যেককে 2টো করে দিলে, দশটা লজেন্স প্রত্যেককে 2টো করে দিলে কজনকে দেওয়া যাবে? কজনকে দেওয়া যাবে? তাহলে দেখো, লজেন্স 10টা আর প্রত্যেককে কিন্তু 2টো করে দেব। তাহলে দিচ্ছি সমানভাবে, 2টো করে, মানে সবাইকেই 2টো করে, তাহলে সমানভাবে বা একই হারে দিচ্ছি আমি। ঠিক আছে, তাহলে কতজনকে দেওয়া যাবে? 2টো করে কতজনকে দেওয়া যাবে? তার মানে 10-এর মধ্যে 2 কতবার হবে, মানে কটা 2 হবে? তোমাকে জানতে হবে 10-এর মধ্যে কটা 2 হবে। ঠিক আছে, 10টা লজেন্স ভাগ করব আমরা, 2টো করে দেব সবাইকে, তাহলে কজনকে দেব? তাহলে সেই কজন, সেই জনের সংখ্যাটা, বা কজন বালককে দেওয়া যাবে বা কজন বালিকাকে দেওয়া যাবে, তাহলে সেই বালিকা বা বালকের সংখ্যাটা এই যে লজেন্সের সংখ্যা থেকে কমে যাবে। আমি দিছি 10টা লজেন্স, তোমরা 2টো করে ভাগ করবে, তাহলে সেই কজনকে দেওয়া যাবে সেই বালকের সংখ্যাটা কি হবে? 10-এর থেকে কম হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করি? এক্ষেত্রে আমরা ভাগ করি, 10 ভাগ 2, ঠিক আছে, সমান 5। উত্তর হবে 5 জনকে দেওয়া যাবে, 5 জনকে দেওয়া যাবে। ঠিক আছে, আমি আর একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে ডান দিকে ধরো 10টা লজেন্স ছিল, প্রথম জনকে 2টো দিলাম, থাকলো কটা? থাকলো 8টা। ঠিক আছে, এখানে কিন্তু আমি এই যে একজনকে দিলাম, একজনকে কিন্তু দিয়ে দিলাম 2টো। ঠিক আছে, 2টো দেবার পর 8টা থাকলো। এবার আর একজনকে দিলাম 2টো। ঠিক আছে, তাহলে 6টা থাকলো। আর একজনকে দিলাম 2টো, তাহলে 4টে থাকলো। আর একজনকে দিলাম 2টো, তাহলে 2টো থাকলো। আর একজনকে দিলাম 2টো, লজেন্স ফুরিয়ে গেল। ছিল 10টা লজেন্স, হয়ে গেল 0টা লজেন্স, মানে আর নাই। তাহলে আমি দিলাম কজনকে? 5 জনকে। 1 2 3 4 5 জনকে দেওয়া হয়ে গেল। তো সেই 5 জন আমরা ভাগ করে পেয়েছি। ঠিক আছে, 10টা লজেন্স প্রত্যেককে 2টো করে দিলাম। 10-এর মধ্যে 2 কবার আছে, বা 2 ঘরের নামটা পড়লে আমরা কি পাবো? 5 পাবো। আমরা 10-এর মধ্যে 2 5 বার আছে, তাহলে বালকের সংখ্যা বা বালিকার সংখ্যা 5 জন, 5 জনকে দেওয়া যাবে। আমি ডান দিকেও এটা ভালো করে বুঝিয়ে দিলাম। কি বুঝালাম? যে 10টা লজেন্স একবার দিলাম 2টো একজনকে, আবার দিলাম 2টো একজনকে, আবার দিলাম 2টো একজনকে, আবার দিলাম 2টো একজনকে, আবার দিলাম 2টো একজনকে, লজেন্স ফুরিয়ে গেল, 5 জনকে দিলাম। তার মানে 10 বিয়োগ 2, একজনকে 2টো, আর একজনকে 2টো, আর একজনকে 2টো, আর একজনকে 2টো, আর একজনকে 2টো, এই তো 5টা, 5 জনকে দেওয়া হয়ে গেল 2টো করে। তাহলে কি দাঁড়ালো? এই যে এখানে আমি ভাগ ভাগ করে যেমন বুঝিয়েছি, এখানে সেই সরলের মতন করে সাজিয়েছি। তাহলে 10 থেকে 2 5 বার বিয়োগ করা যায়। দেখো 5টা 2, এই যে 8,
বিয়োগ 2 বিয়োগ 2 বিয়োগ 2 বিয়োগ 2, 6 বিয়োগ 2 বিয়োগ 2 বিয়োগ 2, 4 বিয়োগ 2 বিয়োগ 2, 2, 2 বিয়োগ 2, 0। ঠিক আছে, মানে এইটাকেই আমরা বোঝালাম, যে 10টা লজেন্স দুটো দুটো করে 5 জনকে দিলাম, লজেন্স পুড়িয়ে গেল। তাহলে আমরা বারবার, এই যে বারবার এখানে কতবার বিয়োগ করলাম, 5 বার বিয়োগ করেছি। 10 থেকে 2 আমরা 5 বার বিয়োগ করেছি। দেখো এই যে এখানেও দেখালাম, আবার এখানেও দেখালাম যে 10 থেকে আমি 5 বার 2 বিয়োগ করেছি। ঠিক আছে, তাহলে ভাগ করলেও সংখ্যাটা কমে যায়, তাই না? বিয়োগ করলে যেমন কমে, ভাগ করলেও কমে। তাহলে ভাগ আর বিয়োগের মধ্যেও তো একটা সম্পর্ক আছে। আচ্ছা, সেই সম্পর্কটা আমরা অন্য একদিন সেই সম্পর্ক নিয়ে আলোচনা করব। তা আপাতত বুঝলাম কোন ক্ষেত্রে ভাগ হয় সমানভাবে বা একই হারে। কোনো কিছু কমে গেলে, এ দেখো একই হারে তো কমছে, একই হারে কমে যাচ্ছে। দেখো 10টা লজেন্সকে আমরা দুটো করে দিলাম, একবার দুটো দিলাম থাকলো 8টা, আবার দুটো দিলাম থাকলো 6টা, আবার দুটো দিলাম থাকলো 4টে, আবার দুটো দিলাম থাকলো 2টো, আবার দুটো দিলাম, সব লজেন্স ফুরিয়ে গেল। তাহলে একই হারে যদি কমে যায় তাহলে আমরা কি করি, তখন ভাগ করি। 10টা লজেন্স দুটো করে দিলে 10 ভাগ 2, তার মানে 10-এর মধ্যে 2 কভার আছে 5 বার, তার মানে বালকের সংখ্যা 5 জন বা বালিকার সংখ্যা 5 জন, 5 জনকে দেওয়া যাবে। আর একটা অঙ্ক করি আমরা তাহলে। এখন খ, ওই এক্সাম্পলের মধ্যে লিখছি আমি, 15-এর মধ্যে 5 কতবার আছে? 15-এর মধ্যে 5 কতবার আছে? তাহলে 15-এর মধ্যে 5 কতবার আছে? যতবার আছে সেটা নিশ্চয়ই 15-এর কম। তাহলে আমরা কি করব, ভাগ করব। 3, তার মানে 3 বার আছে। এই যে ডান দিকে দেখাচ্ছি, 15 বিয়োগ 5 থাকলো 10। ঠিক আছে, 10 বিয়োগ 5, 5 বিয়োগ 5, 0। বুঝতে পারলে? আর একটু ভালো করে করলে 15 বিয়োগ 5 বিয়োগ 5 বিয়োগ 5, দেখো 10, প্রথম বিয়োগের কাজ আগে, তারপরে দ্বিতীয় বিয়োগের কাজ 0। তাহলে আমরা 3টে 5 বিয়োগ করেছি। এই যে 15-এর মধ্যে 5 কতবার আছে? একবার আছে, দুবার আছে, 3 বার আছে। 3 বার 5 যদি আমরা বিয়োগ করি, সরিয়ে নেই, তাহলে আমরা আর কিছু থাকবে না, শূন্য হয়ে যাবে। তার মানে 15-এর মধ্যে 5 3 বার আছে, 3 বার 5 বের করে নিলে আর কিছু থাকবে না। তাহলে 15-এর মধ্যে 5 কতবার আছে আমরা কি করব, ভাগ করে বের করব। তাহলে এটা হলো। আবার আর একটা এক্সাম্পল দিচ্ছি, গ, রমেন বাবু 12 টাকা কেজি দরে, দেখো লেখো, রমেন বাবু 12 টাকা কেজি দরে
24 টাকার শাক কিনলেন, 12 টাকা কেজি দরে 24 টাকার শাক কিনলেন। ঠিক আছে, তিনি কত কেজি শাক কিনলেন? তিনি কত কেজি শাক কিনলেন? ঠিক আছে, 12 টাকা কেজি দরে, এই কথাটার মানে হচ্ছে 1 কেজির দাম 12 টাকা। এটা ভালো করে বুঝতে হবে। যে 12 টাকা প্রশ্ন দিয়েছিলাম, 12 টাকা কেজি দরে, এই কথাটার মানে হলো 1 কেজির দাম, মানে 1 কেজির দাম 12 টাকা। তাহলে তুমি 24 টাকার শাক কিনেছো, 24 টাকায় কত কেজি হবে? 1 কেজি যদি 12 টাকা হয়, তাহলে 24-এর মধ্যে 12 কতবার আছে? 24-এর মধ্যে 12 ঘরে নামতে পারো 2 বার। তাহলে উত্তর হবে 2 কেজি শাক কিনলেন। যেমন তোমার কাছে 24 টাকা আছে, 12 টাকা দিয়ে 1 কেজি কিনলে, ঠিক আছে, আবার 12 টাকা দিয়ে 1 কেজি কিনলে, তাহলে দেখো কি হয়, 24 বিয়োগ 12, আচ্ছা, তাহলে হলো 24 বিয়োগ 12, 12 হয়, বিয়োগ 12 0। তার মানে আর কোনো টাকা থাকলো না। তুমি 24 টাকাতে 12 টাকা দিয়ে 1 কেজি, আবার 12 টাকা দিয়ে 1 কেজি, 2 কেজি। তার মানে 24-এর মধ্যে 12 কতবার আছে? 2 বার আছে। ঠিক আছে, তাহলে 24-এর মধ্যে 12 2 বার আছে। অতএব 24-এর মধ্যে 12 2 বার আছে। তো এই যে 2 বার আছে মানেই তুমি 2 কেজি কিনবে। সেই 2 বারটা আমরা কি করে বের করছি? ভাগ করে। আবার কেউ যদি মনে করো এই ভাগটা তুমি লম্বা করে না করে এরকমও ভাগ করতে পারো, যদি আমরা এগুলো শেখাবো পরে। এই যে 12 দুগুণী 24, কিছু থাকলো না, 0। ঠিক আছে, এটা কিন্তু অথবা মানে অর, এরকমও করতে পারি, লম্বা করে ভাগ করতে পারি। আবার আমরা এই যে ভাগ সাজিয়েও করতে পারি, 2 কেজি। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? এই ভাগ করতে গিয়ে আমরা কি বুঝতে পারলাম? এখানে বুঝতে পারলাম বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখো। একই সংখ্যা বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি, তাই তো? আমরা শিখলাম কি? একই সংখ্যা বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি, তাই তো? অতএব বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। অতএব বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। তাহলে বুঝতে পারলে, একই সংখ্যা বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি। তাহলে বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। একটু আগে আমি বলেছিলাম, কি বলেছিলাম? যে সমহারে বা একই হারে কোনো কিছু কমে গেলে আমরা ভাগ করি। ঠিক আছে,
বা একই হারে কোনো কিছু বন্টন করলে, ভাগাভাগি করলে আমরা ভাগ করি। তো এইটা করতে গিয়ে আমরা দেখলাম যে কি পেলাম, যে আমরা বারবার একই সংখ্যা বিয়োগ না করে আমরা কি করব, সেক্ষেত্রে ভাগ করব। তাই আমি সেটা বোঝাতে গিয়ে, বোঝানোর পরে এই সিদ্ধান্তে আমরা এলাম, একই সংখ্যা বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি। অতএব বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। তো আজকে এই পর্যন্তই থাক। আমরা পরের ক্লাসে আরো ভালো করে এই যোগ ও গুণের সম্পর্ক, বিয়োগ ও ভাগের সম্পর্ক, এই সব নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।